টেস্টের পর ওয়ানডেতেও বাংলাদেশের ভরাডুবি। বাংলাদেশের ব্যাটসম্যানরা ছোট লক্ষ্য পেয়েও জয় ছিনিয়ে আনতে পারেনি। জিম্বাবুয়ের বোলারদের কাছে বাংলাদেশের ব্যাটাররা এক প্রকার উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। বাংলাদেশ ঠিক কোন জায়গায় হারলো তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলামের সাথে। মাঝার, একটা সময় তো মনে হচ্ছিল নুরুল হাসান চুয়ান এবং তাহিদ হৃদয়ের ব্যাটে স্বাচ্ছন্দ্যে একটি জয় পেতে যাচ্ছে বাংলাদেশ। কোন জায়গায় বাংলাদেশ হারলো? মানসিকতাই, এবং আমার মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং ডেপথটা কতটা খারাপ আমরা বুঝতে পারলাম, এবং বাংলাদেশের ব্যাটিং যে প্ল্যানটা, পরিকল্পনাটা, অথবা যেটা আপনার কি বলে চেস করার সময় ক্যালকুলেটিভ যে বিষয়গুলো কারা ঠিক করে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আপনি 90 বলে 60 করেছেন হৃদয়, আপনি যতই ভালো ইনিংস বলেন, আমি ভালো জীবনে বলবো না এটা। আমার মনে হয় ম্যাচ হারের অন্যতম রিজন হচ্ছে হৃদয়ের ব্যাটিংটা। আপনি যখন দেখছেন যে 84 বলে দরকার 79 রান, 20 ওভার মানে 120 বলে দরকার 110 রান, ওই সময় আপনি এমন ব্যাট করেছেন। মানে আপনি যদি একটা ওভার ভালো ব্যাট করেন, 10 রান, 12 রান, 14 রান, 15 রান নেন, পুরো ম্যাচ চেঞ্জ হয়ে যায়। আপনি শেষের দিকে হেরেছি কেন? আমরা ওই যে বল এবং রান যখন ক্লোজ হয়ে গেছে, তখন টেল এন্ডার ওর সাথে মিলাতে পারেনি, ম্যাচ করতে পারেনি। যদি এটা হৃদয়, সোহান তো ভালো খেলেছেন, 41 বলে 38 বা 37 করেছেন, কিন্তু ওই সোহানের সাথে হৃদয় যদি একটু তাল মিলিয়ে আপনার 90 বলে 60 না করে 70, 72, 75 করতেন, তাহলে ম্যাচটা বাংলাদেশ দল জিতে যেত। আপনি যতই বলেন যে সৌম্য ব্যর্থ হয়েছে অবশ্যই, শান্ত ব্যর্থ হয়েছে, শান্তরও স্ট্রাইক রেট কম, খারাপ করেছে। সৈকতের ব্যাটিং অ্যাপ্রোচ জঘন্য ছিল, প্রথম বলেই মারতে গেছে 4 ছক্কা, পরে একটা 4 পেয়েছেন, পরে আবার আউট হয়ে গেছেন। কি করতে চেয়েছেন, কে কী করতে চান, কি তাকে মেসেজ দেওয়া হয়েছে, কোচ কি বলেছেন, সেটা আমার জানার খুব ইচ্ছা। সো জানি না, আমি এর আগে বলেছি অনেকবার যে কোচিং স্টাফ চেঞ্জ করা খুবই জরুরি। আপনি যতবার দেখেছি সিমন্সের কাজ পছন্দ হয়নি আমার, আমি সেটা অনেকবার তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, ঘরের মাঠে সাফল্য ভাই, সেখানে আমাদের খালেদ মাহমুদ সুজন অথবা অন্য কেউ কোচ হলেও জিতবো আমরা। আপনি এটা বলতেন ভাই এখন তো বোলিং উইকেট না ভাই, পরিচিত উইকেট আমাদের মিরপুর, যতই আমরা ভালো উইকেট আমাদের মতো করে সেটা মানে স্পোর্টিং হলেও আমাদের মতো স্পোর্টিং উইকেট। সো এটা আমি অনেকবার বলেছি। সো আমার মনে হয় যে চিন্তার বিষয় এটা। টেস্টে 2.5 দিন 141 রান চেস করতে পারি না, এরপর 247 রান চেস করতে পারলাম না, যেখানে আরও ক্লোজ জিততে গিয়েছিলাম। সেখানে ব্যাটিং কোচকে, সহকারী কোচকে, সাথে কোচিং স্টাফরা কী করে, কী শেখাচ্ছেন, এটা আমার কাছে বড় একটা প্রশ্ন। বাংলাদেশের ওপেনিং নিয়ে বারবারই কনসার্ন থেকে যাচ্ছে। আমরা আগের সিরিজগুলোতে দেখেছি দুইজন ওপেনার একেবারেই জ্বলে উঠতে পারেননি। সাইফের সঙ্গে সৌম্যর একটা ম্যাচ আপ চলছে, কিন্তু এক প্রান্তে তানজিদ হাসান তামিম নিয়মিত খেলে যাচ্ছেন, কিন্তু তানজিদ হাসান তামিমের স্টেট আমরা দেখেছি যে তানজিদ হাসান তামিম লক্ষ্য তারাই তিনি দলকে জয় এনে দিতে পারেন না বা ওই মোমেন্টামটা তৈরি করে দিতে পারেন না। যদিও আজকে 55 রানে একটি ভালো ইনিংস খেলেছিলেন, কিন্তু যখন দলের সব থেকে প্রয়োজন ছিল তানজিদ হাসান তামিম তখনই সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে নিজের উইকেটটা এক প্রকার বিলিয়ে দিয়ে এসেছেন। মাঝার, আপনার কী মনে হয় ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম সেই 2023 সাল থেকে খেলছেন, তার কি একটু মানসিকতার একটু পরিবর্তন দরকার কি না? তামিমকে নিয়ে অনেক কথা বলেছি এর আগে। তামিম এশিয়া কাপ খেলেছেন 2টা, ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন, কি খেলেননি? মানে এত এক্সপিরিয়েন্সের একজন ক্রিকেটার তো লেজেন্ডারি ক্রিকেটার হয়ে যান। মানে 23, 24, 25, 26, 4 বছরে কয়টা ইভেন্ট খেলেছেন? চ্যাম্পিয়ন্স ট্রফি সব ইভেন্ট খেলেছেন আপনি। এশিয়া কাপ 2টা, চ্যাম্পিয়ন্স ট্রফি একটা, টি-20 বিশ্বকাপ 24, 26 যায়নি, একটা খেলেছেন। সো আপনারা কি আশা করেন এমন ব্যাটারে যদি এমন ভূমিকা রাখে? মানে কত করেছেন, কি করেছেন বড় বিষয় না, ইম্প্যাক্টটা ইম্পর্টেন্ট। সেই ইম্প্যাক্ট তো নেই। আমি এর আগে অনেকবার বলেছি এবং কোশ্চেনও করেছি তামিমকে। তামিম নিজে স্বীকার করে যে ভাই আমাদের সময় এসে গেছে, এখন বড় মঞ্চে ভালো করার সময় তো এসে গেছে, রান কবে আসবে এটা বড় একটা বিষয়। আপনি হয়তোবা 3 ম্যাচের সিরিজে একটাতে রান করছেন, কিন্তু আপনি বড় ম্যাচে রান করছেন। আপনি এই তামিম শ্রীলঙ্কায় রান করেছেন, এশিয়া আবার টি-20 যে রান দরকার অস্ট্রেলিয়া করেছেন, বড় ম্যাচে করেন না ভাই, করেন নাই, বড় ম্যাচে তো নেই। হ্যাঁ, বড় ম্যাচে আপনি শ্রীলঙ্কা এগেন্সে ভালো করছেন, আপনি ওয়েস্ট ইন্ডিজ এগেন্সে একটা ইনিংস ভালো খেলছেন। আপনি দেখবেন যখন বাংলাদেশের রান হচ্ছে, দরকার হচ্ছে 160 চেস করবে, তখন ভালো খেলেন। মানে আপনি দেখবেন বাংলাদেশ যদি জিতে যাচ্ছে তখন ভালো খেলেন, মানে দরকার নাই তোমার সেটা ভালো খেলা। যখন 290 রান চেস করতে হবে তখন আপনি তখন 60 বলে 70 রান একটা ইনিংস খেলে দেন, তাই না? এটা আমার দরকার। কিন্তু আমার দল জিতে গেছে, বোলাররা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সেখানে আমার তো ভালো করার দরকার নাই, সেখানে অন্য কেউ ম্যাচ জিতেই দিবে। যদিও এই ম্যাচে ভালো একটা ইনিংস খেলেছেন, তারপরেও বলবো যে
উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বলছে হয়তো রান হলে ভালো হতো, তারপরে আমি বলবো যে হ্যাঁ এই ম্যাচ ভালো খেলেছেন, তবে আরও ভালো খেলা উচিত যখন আমাদের দরকার। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ হার, কিন্তু বোলাররা বরাবরের মতোই প্রথম ওয়ানডের মতো আজও ভালো বোলিং করেছেন, কিন্তু শেষ দিকে বাংলাদেশের বোলাররা যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তাতে বাংলাদেশের মোমেন্টামটা এক প্রকার নষ্ট হয়ে গেছে। 148 রানে জিম্বাবুয়ের 6 উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের বোলাররা, কিন্তু 50 ওভার শেষে জিম্বাবুয়ের 6 উইকেট, পার্টনারশিপ ব্র্যাড ইভান্স এবং বেন কারানের 99 রানের। মাঝার, আপনার কি মনে হয় বাংলাদেশ টেলেন্ডারদের যখন ব্যাটসম্যানরা আসে তখন বারবার বাংলাদেশের বোলাররা ভুগছে কিনা, বিশেষ করে আজকে 99 রানের যে পার্টনারশিপ সেখানেই তো বাংলাদেশের হারটা নিশ্চিত হয়ে গেল কিনা? না, লাস্ট ম্যাচে আমি বলেছিলাম যে ওদের তো 70 রানে 8 উইকেট ছিল, মানে সেই ম্যাচ জিতেছে, পরের দুইজন মিলে 71 রান করেছে গত ম্যাচে, কারণ অনেক অনেক বেশি লাইট নিয়ে ফেলেছিল। এই ম্যাচে লাইটলি নেয়নি কিন্তু এক্সিকিউট করা যায়নি। আপনি দেখেন পেসারদের বল তারা তেমন খেলতে পারেননি ওরা, শেষের দিকে এসে তাসকিনকে 1 ওভারে 22 নিয়েছে, ঠিক আছে ওটা খুবই খারাপ হয়েছে, কিন্তু প্রেশার কিন্তু ক্রিয়েট করা গিয়েছিল। 4 উইকেটে 66 রান ছিল ওদের। তো ওই সময় আমরা কি প্ল্যান করলাম, আমরা বোলার কি ভুল ইউজ করলাম সেটা জানা দরকার। এবং একটা বিষয় আছে, হয়তো আমার সাথে কেউই একমত হবেন না, কেউই একমত হবেন না, তারপরে বলি আমার মনে হয়েছে যে আমরা প্রথম ম্যাচে বুঝেছি যে আমাদের 4টা পেসার দরকার। কেন পেসার নিলাম না আমরা? মানে ফার্স্ট ম্যাচে আপনি দেখেছেন যে জিম্বাবুয়ে 4টা পেসারই বল করিয়েছে, ওরা স্পিনার ইউজ করে নেই। সো এই ম্যাচেও তারা 4টা পেসার রেখেছে। সো কাজ মানে বল করা আর না করা ওরা রেখেছে তো। এবং সৌম্যকে, আপনি সৌম্যকে বল দেন তাহলে, ওই যখন ওইরকম দরকার ছিল আপনি সৌম্যকে দেন, খেলতে পারছে না তো। সো আমার মনে হয় যে কেন 4জন পেসারে খেলা যাবে না? আমরা যদি রিশাদকে ড্রপ দিয়ে মুস্তাফিজকেও খেলাতাম, এই যে 4 উইকেটে 66 রান, এটা তো ওরা 200, আমি লিখে দিতাম আপনাকে যে 4 উইকেটে 66 রান থেকে তারা 200 পার করতে পারতো না যদি একটা পেসার থাকতো। ওখানে মুস্তাফিজ যদি থাকতো তাহলে কখনোই 200 পার করতে পারতো না। যখন আমরা দেখলাম উইকেট যে ভাই আমাদের তো উইকেটের অবস্থা এমন, 4টা পেসার রাখি, সৌম্য বল করতে পারবে না, আর সৌম্য বল করতে হলে সৌম্যকে বল করাই আমরা 5, 6, 7 ওভার, তাহলে কেন চেঞ্জ করবো? এই সাহসগুলোই বড় কোচ নিতে পারে, যারা বিভিন্ন জায়গায় কাজ করে এসেছেন, লেজেন্ডারি কোচ নিতে পারে। আমাদের তো সেই কোচ নেই। আমি 60-এর ওপর বয়স হয়ে গেছে সিমন্সকে রেখেছি, আমরা দেশি সালাউদ্দিনকে রেখেছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব এক্সপিরিয়েন্স নেই। ভাই মানে জিম্বাবুয়ের কন্ডিশন জানার জন্য একটা ব্যাটিং ভালো মানে পরামর্শক দরকার। আপনি প্রথমে সিনিয়রিয়ে কী করতে হবে, লেজেন্ডারি ব্যাটিং কোচ দরকার। আপনি আশরাফুলকে দিয়েছে, আশরাফুল নিজে যখন দায়িত্ব নিয়েছেন তখন বলেছেন যে আমার তো টেকনিকের অত কিছু নেই, আমি চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে। ভাই এক্সপিরিয়েন্স কি আশরাফুলের? ওয়ার্ল্ড কাপ জিতেছেন, ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করছেন, আপনি বলতে পারেন আমাদের তো মনে আছে আমাদের ফার্স্ট হিরো ভাই, ডিসরেসপেক্ট করার কোনো অপশন নেই। কিন্তু আপনি এটা বাংলাদেশকে যদি উপরে নিতে চান, আমাদের সেই কোচ দরকার। আমরা যদি চিন্তা করি না আমরা এমনই খেলবো, দেন আশরাফুল কেন ভাই? আশরাফুল, শাহরিন, নাফিজ ইকবাল সবাইকে কোচ বানিয়ে দেন। আমাদের যদি স্বপ্ন দেখি সেরকম থাকে, বা স্বপ্ন যদি থাকে ওয়ার্ল্ড কাপে ভালো করবো, তাহলে হাই প্রোফাইল কোচ দরকার, যারা ওয়ার্ল্ড কাপ জিতেছেন, যারা ওয়ার্ল্ড কাপে ভালো করেছেন, যারা লেজেন্ডারি কোচ। যেমন এর আগে আমাদের ছিল ভাই ভেটরি, হেরাতরা ছিল, মানে প্রিন্সরা ছিল, ব্যাটিং সামারাভিরা ছিল, আরও নীল ম্যাকেঞ্জি ছিল, জিমি সিডেন্স ছিল। ভাই কোথায় নাম আর কোথায় নাম? সো তারা কাজ করেছে। হাতুর সিংয়ের কথা অনেকে বলে যে ভাই বড় কোচ ছিলেন না, কাজ করেছে কাদের নিয়ে? ভাই স্মিথ তাদের হাতে তৈরি হয়েছে। সো আর বলা যায় না, বাট আমার মনে হয় যে তামিম ইকবালের একটা হার্ড ডিসিশনের সময় এসে গেছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের হয়তো বা সামনে একটি বড় সিদ্ধান্ত আসতে পারে। 2027 বিশ্বকাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ অধিনায়ক থাকবেন কিনা তা নিয়েও অনেকটা প্রশ্ন উঠছে। বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কিনা সেটা এখন সময়ের উপর ছেড়ে দেওয়া যাক। দর্শক, তৃতীয় ওয়ানডেতে আমরা আবারও যুক্ত হবে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।